গল্প শুধু শব্দ নয়, গল্প হলো মানুষের জীবন, মাটির গন্ধ আর হৃদয়ের অনুভূতি। বিকেলের ম্লান আলোয় বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে আকাশ। ওর হাতে একটা জ্বলন্ত সিগারেট। ধোঁয়াগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে, ঠিক যেমন আকাশের স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে। ভেতরের ঘরে ওর মা রাবেয়া বেগম আর নীলু নিচু স্বরে কথা বলছে। নীলু এই বাড়ির বড় বউ। মা নিজের জেদ আর অসুস্থতার দোহাই দিয়ে ওকে এই ঘরে তুলে এনেছেন। কিন্তু আকাশ এই সম্পর্কটা মন থেকে কোনোদিন মানতে পারেনি। ওর সমস্ত সত্তা জুড়ে মিশে আছে তানিয়া। তানিয়া ওর কলেজের বন্ধু, ওর ভালোবাসা। অথচ মায়ের হঠাৎ জেদের কাছে হার মেনে আকাশকে এই নীলুকে বিয়ে করতে হয়েছে। আকাশ সরাসরি নীলুর গায়ে হাত তোলে না, কিন্তু ওর নীরবতা আর অবহেলা নীলুকে প্রতিদিন তিল তিল করে মারে। নীলু যখন পরম মমতায় টেবিলে খাবার সাজিয়ে আকাশকে ডাকে, আকাশ এক পলকও সেদিকে তাকায় না। না খেয়েই গটগট করে ঘর থেকে বেরিয়ে যায়। রাত গভীর হলে নীলু যখন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধে, আকাশ তখন বিছানার অন্য পাশে দেয়ালের দিকে মুখ ফিরে শুয়ে থাকে। নীলুর অপরাধ একটাই, সে আকাশের মায়ের পছন্দ। সে এই পরিবারের সব নিয়ম মেনে চলে, সবার মন জুগিয়ে চলে। কিন্তু আকাশের কাছে সে নিছক এক অনাকাঙ্ক্ষিত মেহমান। পরদিন সকালে আকাশ যখন তানিয়ার সাথে দেখা করতে বের হচ্ছিল, মা তাকে পথ আগলে দাঁড়ালেন। রাবেয়া বেগম গম্ভীর গলায় বললেন, আকাশ, আজ নীলুর শরীরটা ভালো নেই। তুই ওকে নিয়ে একবার ডাক্তারের কাছে যা। গিয়ে আকাশ বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল। সে চিৎকার করে বলল, কেন? তোমার আদরের বউয়ের জন্য আমি কি এখন অফিস কামাই করব? ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দাও, সেখানেই ভালো থাকবে। নীলু দরজার আড়াল থেকে সব শুনো। ওর বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু ও এক ফোঁটা চোখের জলও কাউকে দেখতে দিল না। আকাশ ঝড়ের বেগে বেরিয়ে গেল। পার্কে গিয়ে তানিয়ার হাত ধরে ও শান্তি খুঁজল। তানিয়া বলল, আকাশ, নীলু কি কোনোদিন জানবে আমাদের কথা? আকাশ তাচ্ছিলের হাসি হেসে বলল, জানলে জানুক। ও এই বাড়িতে কাজের মেয়ের মতো আছে, সেভাবেই থাকবে। ওদিকে বাসায় নীলু শাশুড়ির সেবা করছিল। রাবেয়া বেগম নীলুর মাথায় হাত রেখে বললেন, মা রে, আমার ছেলের পাপের বিচার তো আমি করতে পারছি না। তুই আমায় ক্ষমা করিস। নীলু ম্লান হেসে বলল, মা, ভালোবাসা জোর করে হয় না। উনি যদি খুশি থাকেন তবেই আমি সুখী গো। বিকেলে অফিস থেকে ফেরার পথে আকাশের মেজাজ আরও খিটখিটে হয়ে রইল। তানিয়া আজ ফোনে বারবার বিয়ে নিয়ে চাপ দিচ্ছিল। আকাশ বাসায় ঢুকেই দেখল নীলু ড্রয়িং রুমে বসে আছে। ও ঝড়ের বেগে ঘরে ঢুকে আলমারি থেকে নিজের কাপড় খুঁজতে লাগল। নীলু ধীর পায়ে ঘরে এসে নিচু স্বরে বলল, আপনার কাপড়গুলো নীল ড্রয়ারে গুছিয়ে রেখেছি। আকাশ এক ঝটকায় নীলুর দিকে ফিরল। ওর চোখে মুখে রাজ্যের ঘৃণা। ও বলল, আমার জিনিস ছোঁয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? নিজেকে এই ঘরের মালকিন ভাবা বন্ধ করোক। নীলু থতমত খেয়ে পিছিয়ে গেল। ওর সারা শরীর কাঁপছে। ও শান্ত গলায় বলল, আমি শুধু আপনার সুবিধার জন্য করেছি। আকাশ চিৎকার করে উঠল, সুবিধা? তুমি এ বাড়িতে এসে আমার জীবনটাকে নরক করে দিয়েছ। তানিয়ার জায়গায় তুমি কেন এলে? আমার চোখের সামনে থেকে দূর হও। রাবেয়া বেগম পাশের ঘর থেকে চিৎকার শুনে ছুটে এলেন। তিনি আকাশকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু আকাশ তখন হিতাহিত গান হারিয়েছে। ও নীলুকে উদ্দেশ্য করে বলল, তোমাকে আমি কোনোদিন গ্রহণ করব না। তুমি এই সংসারে একটা অপ্রয়োজনীয় বোঝা ছাড়া আর কিছুই নও। রাত বাড়তে লাগল। আকাশ তানিয়ার সাথে ফোনে কথা বলছিল, কিন্তু ওর মন আজ কুঁকড়ে আছে। তানিয়া বারবার জিজ্ঞেস করছিল, আকাশ, নীলুকে কবে বিদায় করবে? আকাশ চুপ করে রইল। তানিয়া কি জানে একটা নিরপরাধ মেয়েকে এভাবে অপমান করা কতটা কঠিন? ওদিকে রান্নাঘরে নীলু একা হাতে বাসন মাজছিল। চোখের জল ওর গাল বেয়ে টপটপ করে পানির ধারায় মিশে যাচ্ছিল। রাবেয়া বেগম রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। তিনি আর সহ্য করতে পারলেন না। নীলুর কাঁধে হাত রেখে বললেন, মা রে, তুই কেন এত শিছিস? তুই তো জানিস ও তোকে চায় না গে। নীলু শাড়ির আঁচলে চোখ মুছে ম্লান হাসল। সে বলল, মা, সংসার তো কাচের মতো, একবার ভাঙলে আর জোড়া লাগে না। আমি জানি উনি আমায় অপছন্দ করেন, কিন্তু আমি উনাকে ভালোবেসে ফেলেছি। রাবেয়া বেগমের বুকটা ফেটে গেল। তিনি বুঝলেন, আকাশের অন্ধ ভালোবাসা তানিয়ার পেছনে ছুটছে, কিন্তু আসল মায়া জমে আছে এই অবহেলিত নীলুর আঁচলে। ঠিক সেই সময় আকাশ ঘর থেকে বেরিয়ে এল। ওর চোখে মুখে রাজ্যের ঘৃণা। ও নীলুকে উদ্দেশ্য করে বলল, কাল সকালে তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে। আমি তোমাকে আর এই ঘরে দেখতে চাই না গিয়ে।
পরদিন সকালে আকাশে মেঘ জমেছে। বৃষ্টির পূর্বাভাস। নীলু সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারেনি। ও এক জোড়া সাধারণ শাড়ি আর ওর প্রয়োজনীয় কিছু জিনিস একটা ছোট ব্যাগে গুছিয়ে নীল। রাবেয়া বেগম বিছানায় শুয়ে ডুকরে কাঁদছেন। নিজের ছেলের এমন পাষাণ হৃদয় তিনি আগে কখনো দেখেননি। আকাশ ড্রয়িং রুমে সোফায় বসে পত্রিকা পড়ছে, যেন কিছুই হয়নি। ও নীলুর দিকে একবারও ফিরে তাকাল না। নীলু ধীর পায়ে শাশুড়ির ঘরে গেল। উনার পায়ের ধুলো নিয়ে বলল, মা, আশীর্বাদ করবেন। যেখানেই থাকি ভালো যেন থাকি। রাবেয়া বেগম নীলুর হাতটা শক্ত করে ধরলেন। তার গলার স্বর ধরে এসেছে। তিনি আকাশকে চিৎকার করে ডাকলেন, আকাশ, তুই কি সত্যিই ওকে তাড়িয়ে দিবি? তোর কি এতটুকু দয়া নেই? আকাশ পত্রিকার আড়াল থেকে নির্বিকার গলায় বলল, মা, ওকে ওর বাবা নিতে আসবে বলেছে। আমি কাউকে তাড়াচ্ছি না। ও নিজেই চলে যাচ্ছে। কি নীলু জানে এটা মিথ্যা? আকাশ ওকে চলে যেতে বাধ্য করেছে। নীলু ব্যাগের চেইনটা টেনে দরজার দিকে হাঁটা দিল। ঠিক সেই মুহূর্তেই আকাশের ফোনে একটা মেসেজ এল। তানিয়া লিখেছে, আকাশ, আজ আমাদের দেখা করা খুব দরকার। একটা বিশেষ কথা আছে কি? নীলু যখন দরজার কাছে পৌঁছাল তখন আকাশ কেবল ফোনটা পকেটে ঢোকাল। তানিয়ার মেসেজটা ওকে কেমন যেন অস্থির করে তুলেছে। আকাশ নীলুর দিকে একবারও না তাকিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ও জানে নীলু চলে যাচ্ছে, কিন্তু ওর মনে কোনো মায়া নেই। ও ভাবল, তানিয়ার সাথে দেখা করলেই সব অশান্তি মিটে যাবে। ওদিকে নীলু রিকশায় উঠে শেষবারের মতো বাড়িটার দিকে তাকাল। যে স্বপ্ন নিয়ে ও এই ঘরে এসেছিল, তা আজ বৃষ্টির ঝাপটায় মুছে যাচ্ছে। ওর পেটে তখন একটা ছোট্ট প্রাণ বড় হচ্ছে, যা ও কাউকেই বলেনি। ও ভেবেছিল আকাশের ভালোবাসা পেলেই খবরটা দেবে। আকাশ পার্কে গিয়ে দেখল তানিয়া বসে আছে, কিন্তু ওর মুখটা আজ খুব শুকনো। তানিয়া কোনো কথা না বলে আকাশের দিকে একটা পুরনো ছবির অ্যালবাম এগিয়ে দিল। আকাশ অবাক হয়ে দেখল, অ্যালবামে অনেকগুলো পারিবারিক ছবি। হঠাৎ এক জায়গায় ওর চোখ আটকে গেল। একটা ছবিতে তানিয়ার পাশে ছোটবেলার নীলু দাঁড়িয়ে হাসছে। আকাশ বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করল, তানিয়া, এই মেয়েটাকে? তানিয়া শান্ত কিন্তু শীতল গলায় বলল, ও আমার দূর সম্পর্কের ছোট বোন নীলু। আজ সকালেই আমি জানতে পারলাম তুমি যাকে বিয়ে করেছ সে আমারই বোনগু। আকাশের হাত থেকে অ্যালবামটা পড়ে গেল। ওর সারা শরীর কাঁপছে। তানিয়া কান্নাভেজা গলায় বলল, আকাশ, আমি জানতাম না তুমি নীলুর স্বামী। ও আমার কলিজার টুকরো বোনের মতো। ওর সংসার ভেঙে আমি নিজের সুখ খুঁজতে পারব না? গিয়ে আকাশ বিড়বিড় করে বলল, কিন্তু তানিয়া, আমি তো শুধু তোমাকে চেয়েছি। তানিয়া মাথা নেড়ে বলল, না আকাশ, আমাদের দেখা হওয়াটাই ভুল ছিল। আমি আজই ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। তুমি নীলুর কাছে ফিরে যাও। ও খুব ভালো মেয়ে। কি? তানিয়া হনহনিয়ে হেঁটে পার্ক থেকে বেরিয়ে গেল। আকাশ পাথরের মতো দাঁড়িয়ে রইল। আকাশের মনে হল ওর চারপাশটা শূন্য হয়ে যাচ্ছে। ও তানিয়াকে ধোঁকাবাজ ভাবল, কারণ তানিয়া ওকে এভাবে ফেলে চলে গেল। ওর আগে আর অপমানে কাঁপতে কাঁপতে বাসায় ফিরল। বাসায় ঢুকে দেখল ড্রয়িং রুম খা খা করছে। নীলুর সেই হাসিমুখটা আর নেই। মা, রাবেয়া বেগম সোফায় বসে ফুপিয়ে কাঁদছেন। আকাশ কোনো কথা না বলে সরাসরি বেডরুমে গিয়ে দরজা আটকে দিল। ওর মাথায় শুধু তানিয়ার কথা ঘুরছে। ও ভাবল, নীলুর জন্যই তানিয়া ওকে ছেড়ে গেল। ঠিক সেই মুহূর্তে ও টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ দেখতে পেল। নীলু ওটা ফেলে গেছে। আকাশ কাঁপা কাঁপা হাতে ভাঁজ করা কাগজটা খুল। ওটা ছিল নীলুর আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট। রিপোর্টের নিচে নীলু ছোট করে লিখেছে, আপনার উপর কোনো অভিযোগ নেই। আমাদের অনাগত সন্তানকে নিয়ে আমি নিজের পথে চললাম। ওকে বড় করার দায়িত্ব আমারই। আপনি তানিয়াকে নিয়ে সুখী হন। আকাশ স্তব্ধ হয়ে গেল। ও জানতি না যে ও বাবা হতে চলেছে। ওর মনে হল ওর চারপাশের দেয়ালগুলো ভেঙে পড়ছে। নীলুর প্রতি ওর সব নিষ্ঠুরতা এখন তীরের মতো ওর নিজের বুকে বিঁধছে। ও পাগলের মতো ড্রয়িং রুমে ছুটে এল। রাবেয়া বেগম তখন সোফায় পাথরের মতো বসে আছেন। আকাশ উনার পায়ের কাছে বসে ডুকরে কেঁদে উঠল। ও বলল, মা, নীলু কোথায়? ও তো আমাকে বলেনি যে ওর পেটে বাচ্চা। মা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলার সুযোগ কি তুই দিয়েছিস আকাশ? তুই তো ওকে একটা তুচ্ছ আসবাবপত্রের মতো দূরে ঠেলে দিয়েছিস। ও আজই ওর বাবার সাথে গ্রাম চলে গেছে। এখন আর ওকে খুঁজে পাবি না। গিয়ে আকাশ ভাবল, তানিয়া ওকে ধোকা দিল আর ও নীলুকে হারাল। ও নিজের চুল ছিঁড়তে লাগল। ওর ভেতরের অহংকার আজ ধুলোয় মিশে গেছে।
আকাশ পাগলের মতো ঘর থেকে বেরিয়ে পড়ল। ওর মাথায় এখন একটাই চিন্তা, নীলুকে আটকাতে হবে। ও বাসস্ট্যান্ডের দিকে গাড়ি ছোটাল। ওর মনে পড়ল নীলুর সেই বিষণ্ণ মুখটা, যা ও এতদিন অবহেলা করেছে। ও তানিয়াকে ফোন দেওয়ার চেষ্টা করল, কিন্তু তানিয়ার নম্বরটা বন্ধ। আকাশ বিড়বিড় করে বলল, তানিয়া আমায় ধোঁকা দিল, আর আমি আমার নিজের সাজানো সংসারটা ছারখার করে দিলাম। ও বাসস্ট্যান্ডে পৌঁছে প্রতিটি বাসে নীলুকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও নীলুর দেখা নেই। ও ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল। বৃষ্টি শুরু হল। আকাশের চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ও বুঝতে পারল, ও তানিয়াকে ভালোবেসে যে ভুলটা করেছিল, তার খেসারত এখন নীলু দিচ্ছে। নীলু নির্দোষ ছিল, অথচ আকাশ ওকে একটু ঠান্ডা মাথার শয়তানের মতো তিলে তিলে কষ্ট দিয়েছে। আকাশ বাসায় ফিরে এল এক বুক হাহাকার নিয়ে। ড্রয়িংরুমে ঢুকে দেখল মা এখনও জায়নামাজে বসে কাঁদছেন। আকাশ মায়ের পাশে গিয়ে বসল। ও কাপা গলায় বলল, মা, আমি নীলুকে ফিরিয়ে আনতে চাই। ও আমায় ক্ষমা করবে তো? মা শুধু ডুকরে কেঁদে উঠলেন, কোনো উত্তর দিলেন না। আকাশের প্রতিটি রাত এখন কাটে যন্ত্রণায়। ও সারা রাত জেগে বারান্দায় বসে থাকে। যে বারান্দায় দাঁড়িয়ে ও তানিয়ার কথা ভাবত, এখন সেখানে দাঁড়িয়ে ও নীলুর সেই শান্ত মুখটা খোঁজে। ও বাড়ির প্রতিটি কোণায় নীলুর ছোঁয়া অনুভব করে। আলমারিতে নীলুর ফেলে যাওয়া সেই একটা শাড়ি ও বারবার জাপটে ধরে কাঁদে। ও ভাবল, আমি কত বড় পাপী। একটা মেয়েকে আমি দিনের পর দিন তিলে তিলে মেরেছি, অথচ ও আমার সন্তানের মা হতে চেয়েছিল। ও আকাশ প্রতিদিন নীলুর বাবার বাড়িতে ফোন দেয়, কিন্তু কেউ ফোন ধরে না। নীলু এখন গ্রামের বাড়িতে। ওর বাবা মা ওকে কিছুই জিজ্ঞেস করেননি, কিন্তু ওর চোখের কালি দেখে সব বুঝে গেছেন। নীলু প্রতিদিন বিকেলে পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। ওর পেটের সন্তানটা এখন নড়াচড়া করে। ও পেটে হাত দিয়ে বিড়বিড় করে বলে, তোর বাবা আমাদের চায়নি রে সোনা। কিন্তু আমি তোকে অনেক ভালোবাসব। নীলুর মনে আকাশের জন্য কোনো ঘৃণা নেই, আছে শুধু এক গভীর অভিমান। ও জানে তানিয়া হয়তো এখন আকাশের পাশে আছে। ও চায় না আকাশের জীবনে আবার ফিরে গিয়ে কারও সুখ নষ্ট করতে। গ্রামের শান্ত পরিবেশে নীলুর দিনগুলো কাটছিল এক অদ্ভুত নিস্তব্ধতায়। আকাশের সেই বিষাক্ত কথাগুলো এখনও ওর কানে বাজে, কিন্তু ও নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। ও জানে, ওর অনাগত সন্তানের জন্য ওকে বেঁচে থাকতে হবে। ওদিকে শহরে আকাশ এখন এক জীবন্ত লাশ। তানিয়া শহর ছেড়ে কোথায় গেছে কেউ জানে না। আকাশ তানিয়াকে মনে মনে অভিশাপ দেয়। ও ভাবে তানিয়া ওকে মাঝপথে ধোঁকা দিয়ে চলে গেছে। ও তো জানত না তানিয়া আসলে নীলুর সুখের জন্য নিজেকে বলি দিয়েছে। আকাশের জেদ এখন অনুশোচনায় রূপ নিয়েছে। আকাশ একদিন হুট করেই নীলুর গ্রামের উদ্দেশ্যে রওনা হল। সারা রাস্তা ও শুধু ভাবল, নীলু ওকে কি ক্ষমা করবে? ও যখন নীলুর বাড়ির সামনে পৌঁছাল, দেখল নীলু পুকুর ঘাটে বসে আছে। আকাশ ধীর পায়ে ওর সামনে গিয়ে দাঁড়াল। নীলু আকাশকে দেখে চমকে উঠল। ওর চোখের কোণে জল চিকচিক করে উঠল, কিন্তু ও নিজেকে সামলে নিল। আকাশ কাঁপা গলায় বলল, নীলু, আমি সব জানি। আমি অনেক বড় অন্যায় করেছি। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? নীলু শুধু ম্লান হাসল। ও বলল, ক্ষমা তো অনেক আগেই করেছি, কিন্তু যে বিশ্বাস আপনি ভেঙেছেন তা কি আর জোড়া লাগবে? আকাশের চোখের জল আজ বাদ মানছে না। ও নীলুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁপা গলায় বলল, নীলু, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই। তানিয়া আমাকে ছেড়ে চলে গেছে, কারণ ও জানো তুমি ওর বোন। আমি অন্ধ ছিলাম। আমি বুঝতে পারিনি কে আমার আসল আপন। নীলু স্তব্ধ হয়ে গেল। ও জানত না তানিয়া সব জেনে গেছে। ও ভাবল, তানিয়া আপা কি তবে নিজের ভালোবাসা বিসর্জন দিল আমার জন্য? নীলুর মনের ভেতরে এক প্রবল ঝড় বয়ে গেল। ও আকাশের দিকে তাকিয়ে দেখল, সেই উদ্ধত আকাশ আজ একবারে ভেঙে চুরমার হয়ে গেছে। নীলু ধীর পায়ে পুকুর ঘাট থেকে উঠে দাঁড়াল। ও পেটে হাত দিয়ে আকাশকে বলল, আপনি আজ এখানে এসেছেন কেন? আপনার মনে তানিয়া আপা ছিল, আমার জন্য তো কোনোদিন জায়গা ছিল না। আকাশ আর্তনাদ করে উঠল, আমি ভুল করেছি নীলু। আমি তানিয়াকে ভালোবাসা ভেবেছিলাম, কিন্তু ওটা ছিল মোহ। আমার অনাগত সন্তানের দোহাই লাগে, তুমি একবার বাসায় চলো। মা তোমার অপেক্ষায় দিন গুনছে। নীলু আকাশের এই অসহায়ত্ব দেখে কেমন যেন কুঁকড়ে গেল। ওর মনে হল, আকাশ যা করেছে তা ক্ষমার অতীত হলেও অনাগত সন্তানের কি কোনো দোষ আছে? আকাশের আকুতি দেখে নীলু দীর্ঘক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নীলু ভাবল,
তানিয়া আপা নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে শুধু ওর সংসারের কথা ভেবে। অথচ ও আজ এখানে একা। নীলু কাপা গলায় বলল, আপনি তানিয়া আপাকে ধোঁকাবাজ বলছেন। অথচ সেই প্রকৃত ভালোবাসা দেখিয়েছে। সে নিজেকে সরিয়ে নিয়েছে যেন আমি সুখী হই। আর আপনি? আপনি আমাকে প্রতিদিন অপমান করেছেন ও আকাশ মাথা নিচু করে রইল। ওর প্রতিটি চোখের জল আজ তপ্ত সিসার মতো ওর হৃদয়ে বিঁধছে। নীলুর বাবা দূর থেকে সব দেখছিলেন। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। আকাশের কাঁধে হাত রেখে বললেন, বাবা, মানুষ ভুল করে, কিন্তু সে ভুল বুঝতে পারাটাই বড় কথা। নীলু আমার মেয়ে, ওর কষ্ট আমি সইতে পারি না। তবে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই। কি? নীলু বাবার দিকে তাকাল। বাবার চোখেও আজ জল। নীলু বুঝল, ওর একার জেদ হয়তো একটা নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দেবে। ও আকাশের দিকে ফিরে বলল, আমি যাব, তবে তানিয়া আপার সম্মানের জন্য। আপনি কথা দিন, কোনোদিন তানিয়া আপাকে আর ছোট করে কথা বলবেন না। গি আকাশের বুকের ভেতর থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। ও কাপা গলায় কথা দিল, নীলু, আমি কোনোদিন তানিয়াকে আর ভুল বুঝব না। ও যা করেছে তা দেবীর মতো। আমি ওর যোগ্য ছিলাম না বলেই ও আমাকে ছেড়ে গেছে। কি? নীলু ধীর পায়ে ঘরের ভেতর গেল। ও আবার সেই ছোট ব্যাগটা গুছিয়ে নিল। যাওয়ার সময় পুকুর পাড়ের দিকে একবার শেষবারের মতো তাকাল। ও ভাবল, গ্রাম ছাড়ার সময় ও যেমন একা এসেছিল, ফেরার সময়ও কি তেমনি একাই ফিরছে। কিন্তু পাশে আকাশের অপরাধবোধ ওকে একটু শান্তি দিচ্ছিল। গাড়িতে ওঠার সময় আকাশ নীলুর হাতটা ধরার চেষ্টা করল। নীলু হাতটা সরিয়ে নিল না। তবে ওর হাতের স্পর্শে কোনো আবেগ ছিল না। ও জানালার বাইরে তাকিয়ে রইল। আকাশ বুঝতে পারল, নীলু ফিরে আসছে ঠিকই, কিন্তু ওর মনে আবার বিশ্বাস ফিরতে অনেক সময় লাগবে। পথে বৃষ্টি শুরু হল। আকাশ ভাবল, তানিয়া আজ কোথায় আছে? সে হয়তো কোনো এক নির্জন শহরে নিজের কষ্ট চেপে হাসছে। তানিয়া কোনোদিন বিয়ে করেনি, শুধু আকাশের প্রেমিকা হয়েই রয়ে গেল। আকাশের প্রতি ওর এই আত্মত্যাগ আজ আকাশকে বারবার লজ্জিত করছিল। শহরে ফেরার পথে আকাশ বারবার আয়নায় নীলুর দিকে তাকাচ্ছিল। নীলু নিশ্চুপ, যেন কোনো এক গভীর ঘোরের মধ্যে ডুবে আছে। বাসায় পৌঁছাতেই রাবেয়া বেগম দরজায় এসে দাঁড়ালেন। নীলুকে দেখামাত্রই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। নীলু শাশুড়ির বুকে মাথা রেখে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিল। আকাশ অপরাধীর মতো এক কোণে দাঁড়িয়ে রইল। ও বুঝল, এই ঘরটা এতকাল নীলুর মায়াতেই টিকেছিল, অথচ ও সেটা বুঝতে চায়নি। রাবেয়া বেগম আকাশকে উদ্দেশ্য করে বললেন, তোর ভাগ্য ভালো যে নীলু ফিরেছে। না হলে আমার অভিশাপ তোকে কোনোদিন ছাড়ত না। গি রাতের বেলা আকাশ ঘরে ঢুকে দেখল নীলু জানালার পাশে দাঁড়িয়ে আছে। আকাশ ধীর পায়ে ওর কাছে গেল। ও পকেট থেকে একটা পুরনো চিঠি বের করল। এটা তানিয়ার শেষ চিঠি, যা ও আজই ড্রয়ারে খুঁজে পেয়েছে। চিঠিতে লেখা ছিল, আকাশ, নীলু আমার ছোটবেলার সেই বোন, যার বাবা মা মারা যাওয়ার পর আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ও জানে না আমি ওর বড় আপা। ওকে তুমি আগলে রেখো। ও আকাশ চিঠিটা নীলুর দিকে বাড়িয়ে দিল। নীলু চিঠিটা পড়ে পাথরের মতো জমে গেল। ও জানত না তানিয়া এত বড় একটা সত্য গোপন করে ওর জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে। চিঠিটা হাতে নিয়ে নীলুর চোখের জল আর থামল না। তানিয়া আপা যে ওর আপন বড় বোন ছিল, সেটা ওর কল্পনাতেও ছিল না। ও ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই দিদির কথা মনে করার চেষ্টা করল, যার সাথে ওর ঝাপসা কিছু স্মৃতি জড়িয়ে আছে। নীলু ডুকরে কেঁদে উঠে বলল, তানিয়া আপা কেন আমায় বলল না? কেন সে আমাকে এভাবে একা করে দিয়ে নিজে হারিয়ে গেল? আকাশ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও বুঝল, ও শুধু নীলুকে কষ্ট দেয়নি, ও দুই বোনের পবিত্র সম্পর্কের মাঝে এক বিষাক্ত কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সেই রাতে আকাশ আর নীলুর মাঝে কোনো দেয়াল রইল না, শুধু রইল এক আকাশ সমান অনুশোচনা। আকাশ নীলুর হাত ধরে বলল, আমি কালই তানিয়ার খোঁজে বের হব। ওকে আমাদের মাঝে ফিরিয়ে আনবই। নীলু শুধু ম্লান হাসল। ও জানে, তানিয়া আপা যে ত্যাগ স্বীকার করেছে, তা ফিরিয়ে আনা সহজ নয়। ওদিকে হাসপাতালের বেডে শুয়ে তানিয়া তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিল। ও জানত ওর শরীরে বাসা বেঁধেছে এক মারণব্যাধি, আর সে কারণেই ও আকাশকে নীলুর কাছে ফিরিয়ে দিয়ে নিজে একা চলে গিয়েছিল। তানিয়ার এই মহানুভবতা আকাশ কোনোদিন জানতে পারবে কি? তানিয়ার বান্ধবীর সেই কান্নভেজা ফোন পাওয়ার পর আকাশের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। ও থরথর করে কাঁপছিল। নীলু পাশে দাঁড়িয়ে সব শুনছিল। ওর বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে চিরে দিল।
নীলু চিৎকার করে কেঁদে উঠল। তানিয়া আপা, আমার নিজের দিদি আমাকে ফেলে চলে গেল। সে কি একবারও ভাবল না তার ছোট বোনটা তাকে কতটা ভালোবাসত? আকাশ কোনো কথা বলতে পারল না। ওর চোখের সামনে তানিয়ার সেই ম্লান মুখটা বারবার ভেসে আসছিল। ও বুঝল, তানিয়া ওকে ধোঁকা দেয়নি, বরং তানিয়া জানত ওর সময় ফুরিয়ে আসছে। তাই ও আকাশকে নীলুর কাছে ফিরিয়ে দিয়ে নিজে একা মৃত্যুর দিকে হেঁটে গেছে। আকাশ আর নীলু তৎক্ষণাৎ হাসপাতালের দিকে রওনা হল। পথে বৃষ্টি ঝরছে ঠিকই, কিন্তু আজ সেই বৃষ্টির শব্দে কোনো সুর নেই, আছে শুধু এক গভীর বিষাদ। হাসপাতালে পৌঁছে ওরা দেখল, সাদা চাদরে ঢাকা তানিয়ার দেহটা নিথর হয়ে পড়ে আছে। নীলু চাদরটা সরিয়ে তানিয়ার কপালে হাত রাখল। ও ডুকরে কেঁদে উঠে বলল, দিদি, তুই কেন আমায় বলিসনি? আমি তোকে কত ঘৃণা করেছি, কত ভুল বুঝেছি। তুই আমাকে কেন ক্ষমা করার সুযোগ দিলি না? আকাশ এক পাশে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ও দেখল তানিয়ার হাতে একটা ছোট চিরকুট গোজা। ওটা তানিয়া ওর শেষ মুহূর্তে আকাশের জন্যই লিখে রেখে গিয়েছিল। আকাশ কাঁপা কাঁপা হাতে তানিয়ার আঙুলের ফাঁক থেকে চিরকুটটা বের করে আনল। রক্তশূন্য ফ্যাকাশে আঙুলগুলো ছুতেই ওর ভেতরটা মোচড় দিয়ে উঠল। চিরকুটে তানিয়া লিখেছে, আকাশ, আমার সময় ফুরিয়ে এসেছিল বলেই আমি অভিনয় করে তোমার জীবন থেকে সরে গিয়েছিলাম। তোমাকে নীলুর হাতে তুলে দেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। নীলু আমার নিজের রক্ত, ওকে তুমি কোনোদিন চোখের জল ফেলতে দিও না। আমার ভালোবাসা তোমাদের অনাগত সন্তানের মাঝেই বেঁচে থাকবে। আকাশ চিরকুটটা বুকের সাথে চেপে ধরে হাসপাতালের মেঝেতে বসে পড়ল। ওর কান্না আজ কোনো বাধা মানছে না। নীলু তানিয়ার নিথর দেহের পাশে বসে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। ও বিড়বিড় করে বলছিল, দিদি, তুই কি জানতিস আমি তোরই ছোট বোন? তুই কি সব জেনেই আমাকে তোর স্বামীর ঘরে পাঠিয়েছিলি যাতে আমি অন্তত একটা সুখী জীবন পাই? নীলুর মনে পড়ল ছোটবেলার সেই মেলা, যেখানে ও ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল। আজ এত বছর পর দিদিকে খুঁজে পেল ঠিকই, কিন্তু এক চিরস্থায়ী বিচ্ছেদের মাধ্যমে। হাসপাতালের করিডোরে তখন নিস্তব্ধতা, শুধু আকাশের ডুকরে কাদার শব্দ ভেসে আসছিল। আকাশ বুঝল ও তানিয়াকে সারা জীবন ভুল বুঝে এসেছে, অথচ তানিয়া ওকে দেবতা বানিয়ে দিয়ে গেছে। তানিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে আকাশ আর নীলু যখন বাসায় ফিরল, তখন রাত গভীর। সারাটা বাড়ি যেন এক শ্মশানপুরীর মতো খা খা করছে। তানিয়া নেই, এই সত্যটা মেনে নেওয়া আকাশের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ও ড্রয়িং রুমের সেই সোফাটায় গিয়ে বসল, যেখানে বসে ও একদিন নীলুকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। আজ সেই সোফায় বসে ও তানিয়ার শেষ স্মৃতিগুলো হাতড়াচ্ছে। নীলু ধীর পায়ে ওর সামনে এসে দাঁড়াল। ওর চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে গেছে। ও শান্ত গলায় বলল, তানিয়া আপা আমাদের জন্য নিজের জীবনটা সাজিয়ে দিয়ে গেল, আর আমরা শুধু তাকে ভুল বুঝে গেলাম। আকাশের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ও নীলুর হাতটা ধরে বলল, নীলু, আমি তানিয়াকে কথা দিয়েছি তোমাকে কোনোদিন চোখের জল ফেলতে দেব না। কিন্তু আমি কি পারব নিজেকে ক্ষমা করতে? আমি তোমাকেও কষ্ট দিয়েছি, আর তানিয়াকেও শেষ সময়ে শান্তিতে মরতে দিইনি। নীলু আকাশের পাশে বসল। ও আকাশের কাঁধে মাথা রেখে বলল, দিদি চেয়েছিল আমরা যেন এক হই। আমাদের এই অনাগত সন্তানই হবে দিদির বেঁচে থাকার প্রতীক। আপনি শক্ত হন। ঠিক সেই মুহূর্তে রাবেয়া বেগম ঘর থেকে বেরিয়ে এলেন। উনার হাতে একটা পুরনো কাঠের বাক্স। তিনি বললেন, এই বাক্সে তানিয়ার কিছু গয়না আর ডায়েরি আছে। ও আমাকে দিয়ে বলেছিল, যেদিন নীলু ফিরবে সেদিন যেন ওকে দিগ। রাবেয়া বেগমের হাত থেকে কাপা কাপা হাতে কাঠের বাক্সটি নীলু। বাক্সটি খুলতেই পুরনো চন্দনের সুগন্ধ আর স্মৃতির একটা ঝাপটা এসে লাগল। ভেতরে তানিয়ার ছোটবেলার একটা সোনার লকেট আর একটা নীল রঙের ডায়েরি। ডায়েরিটা খুলতেই নীলুর চোখ আটকে গেল প্রথম পাতায়। সেখানে তানিয়া লিখেছিল, আমার ছোট্ট নিপা নীলু, তুই যেদিন মেলায় হারিয়ে গেলি সেদিন থেকে আমার জানালার আকাশটা ছোট হয়ে গিয়েছিল। আমি তোকে খুঁজেছি শহরের অলিতেগলিতে, প্রতিটা অনাথ আশ্রমে। যখন আকাশকে ভালোবেসে ওর বাড়িতে প্রথম তোর ছবিটা দেখলাম, আমার হৃৎপিণ্ড থেমে গিয়েছিল। তুই আমার সেই হারিয়ে যাওয়া বোন। নীলু ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগল। প্রতিটি পাতায় তানিয়ার ত্যাগের কথা লেখা। আকাশ পাশে বসে শুনছিল আর ওর অপরাধবোধ ওকে কুরে কুরে খাচ্ছিল। তানিয়া লিখেছে, সে যখন জানল তার ক্যান্সার হয়েছে, তখন সে চেয়েছিল আকাশকে ঘৃণা করতে শিখিয়ে নীলুর কাছে পাঠিয়ে দিতে, যাতে ওর মৃত্যুর পর আকাশ একা না হয়ে যায়। আকাশ ডুকরে কেঁদে উঠে বলল, নীলু, আমি কত বড় অন্ধ ছিলাম। আমি ভাবতাম তানিয়া আমাকে ঠকাচ্ছে, অথচ সে প্রতিটা মুহূর্তে আমার আর তোমার ভবিষ্যতের জন্য নিজের বুক চিরে রক্ত দিচ্ছিল।
নীলু ডায়েরিটা বুকের সাথে চেপে ধরল। ওর মনে হল, তানিয়া আপা মরেও মরেনি, সে এই ডায়েরির পাতায়, এই লকেটে আর ওর অনাগত সন্তানের রক্তে মিশে আছে। আকাশ নীলুর হাত শক্ত করে ধরল। আজ সেই হাতের স্পর্শে কোনো অবহেলা নেই, আছে এক গভীর শ্রদ্ধা আর প্রতিজ্ঞা। আকাশ জানালার বাইরে তাকিয়ে দেখল, রাতের আকাশটা আজ খুব পরিষ্কার। একটা উজ্জ্বল তারা যেন মিটমিট করে হাসছে। নীলু মৃদুস্বরে বলল, দিদি আমাদের দেখছে। সে চায় না আমরা আর কাঁদিগু। ডায়েরির মাঝখানের পাতাগুলোয় তানিয়া এক অদ্ভুত সত্য লিখে রেখে গেছে। নীলু পড়তে পড়তে থমকে গেল। তানিয়া লিখেছে, আকাশ যখন প্রথম আমাকে বিয়ের কথা বলেছিল, আমি জানতাম না ও ইতিমধ্যে বিবাহিত। কিন্তু যেদিন আমি ওর মানিব্যাগে নীলুর ছবি দেখলাম, আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। ওটা ছিল আমার হারিয়ে যাওয়া ছোট বোন নিপার ছবি। আমি আকাশকে ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম আকাশ আসলে এক গোলকধাঁধায় বন্দী। ও না পারছে আমাকে ছাড়তে, না পারছে নীলুকে আপন করতে। আমি ঠিক করলাম, আমি আকাশকে এমনভাবে ফেরাবো যেন ও সারা জীবনের জন্য নীলুর হয়ে যায়। আকাশ ডায়েরির এই অংশটুকু শুনে স্তম্ভিত হয়ে গেল। ও বুঝতে পারল, তানিয়া আসলে কোনোদিন ওকে মন থেকে ভালোবাসার সুযোগই দেয়নি, বরং শুরু থেকেই ও আকাশকে সংশোধন করার এক কঠিন খেলায় নেমেছিল। তানিয়া নিজেকে খুব খারাপ প্রেমিকা সাজিয়েছিল যাতে আকাশ একসময় বিরক্ত হয়ে নীলুর শান্তশীতল ভালোবাসার মর্ম বোঝে। আকাশ বিড়বিড় করে বলল, নীলু, তানিয়া আমাকে ভালোবেসে নয়, বরং তোমাকে ফিরে পাওয়ার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছিল। সে চেয়েছিল আমি যেন নিজের ভুল নিজে বুঝতে পারি। নীলু ডায়েরির পাতা থেকে মুখ তুলে আকাশের দিকে তাকাল। ওর চোখে এখন আর কোনো পানি নেই, আছে এক অসীম শূন্যতা। ও বুঝতে পারল, তানিয়া আপা শুধু ওর বোন নয়, সে ছিল ওর জীবনের ত্রাণকর্তা। নীলু আলমারি থেকে সেই পুরনো লকেটটা বের করল যা তানিয়া রেখে গেছে। লকেটটা খুলতেই ভেতরে ছোটবেলার দুই বোনের একটা ঝাপসা ছবি দেখা গেল। নীলু লকেটটা নিজের গলায় পরল। ও শক্ত গলায় বলল, তানিয়া আপা যা চেয়েছিল আমি তাই করব। আমি এই সংসার আগলে রাখব। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি তানিয়া আপার এই ত্যাগের যোগ্য। নীলুর গলার সেই লকেটটা দেখে আকাশের বুকটা ধক করে উঠল। ও বুঝতে পারল, তানিয়া কেবল তার প্রেমিকা ছিল না, সে ছিল এক মহান বিসর্জনের নাম। আকাশ নীলুর সামনে হাত জোর করে দাঁড়াল। ও ফিসফিস করে বলল, নীলু, তানিয়া আমাকে যে শিক্ষা দিয়ে গেছে, তা আমি সারা জীবন মনে রাখব। আমি তোমার যোগ্য হতে চাই। নীলু জানালার বাইরে তাকিয়ে রইল। বৃষ্টির বেগ কমে এসেছে, কিন্তু বাতাসের হাহাকার যেন এখনও তানিয়ার কথা বলছে। নীলু বলল, যোগ্যতা মুখে বলে হয় না আকাশ সাহেব, কাজে প্রমাণ করতে হয়। দিদি যা চেয়েছিল আমি তাই করব। বাসার পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে লাগল। আকাশ এখন অফিস থেকে ফিরেই নীলুর খোঁজ নেয়। ও নিজে রান্নাঘরে গিয়ে নীলুকে সাহায্য করার চেষ্টা করে। নীলু প্রথমে একটু অবাক হলেও পরে বুঝতে পারল আকাশ সত্যিই বদলে যাচ্ছে। ওদিকে তানিয়ার সেই ডায়েরির শেষ পাতায় একটা চমকপ্রদ তথ্য ছিল। তানিয়া লিখেছিল, সে তার নামে থাকা একটা ব্যাংক ব্যালেন্স আর ছোট্ট একটা জমি নীলুর অনাগত সন্তানের নামে লিখে দিয়ে গেছে। নীলু যখন এই উইলটা হাতে পেল, ও ডুকরে কেঁদে উঠল। ও ভাবল, দিদি, তুই মরার পরেও আমাদের জন্য ছায়া হয়ে আছিস। আকাশ একদিন নীলুকে নিয়ে সেই জমিটা দেখতে গেল। শহর থেকে একটু দূরে নির্জন এক টুকরো সবুজ জমি। আকাশ সেখানে দাঁড়িয়ে নীলুর হাতটা শক্ত করে ধরল। ও বলল, নীলু, এখানে আমরা একটা অনাথ আশ্রম করব। যে দিদি আমাদের মিলিয়ে দিয়ে গেছে, তার নামেই হবে এই আশ্রয়। যাতে আর কোনো বোন তার বোনকে মেলায় হারিয়ে না ফেলে। নীলুর চোখে আজ প্রথমবারের মতো হাসির আভা দেখা দিল। ও আকাশের কাঁধে মাথা রেখে বলল, হ্যাঁ, এর নাম হবে মায়ার শিকল। আশ্রম তৈরির কাজ শুরু হতেই আকাশের ব্যস্ততা বেড়ে গেল। ও চাইল তানিয়ার প্রতিটি শেষ ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করতে। এদিকে নীলুর শরীর দিন দিন ভারী হয়ে আসছে। আকাশ অফিস শেষে সরাসরি আশ্রমে যায়, নিজের হাতে ইটবালু তদারকি করে। একদিন কাজের ফাঁকে আকাশ একটা পুরনো ট্রাঙ্ক খুঁজে পেল সেই জমির এক কোণে। তানিয়া হয়তো এটা আগেই মাটির নিচে লুকিয়ে রেখেছিল। ট্রাঙ্কটা খুলতেই আকাশ অবাক হয়ে দেখল, সেখানে তানিয়া আর নীলুর ছোটবেলার সেই মেলায় হারিয়ে যাওয়ার দিন পরা দুটো ফ্রক রাখা। নীলু যখন ফ্রকগুলো দেখল, ও ডুকরে কেঁদে উঠল। ও বুঝতে পারল তানিয়া আপা কতটা মমতা দিয়ে এই স্মৃতিগুলো আগলে রেখেছিল। আকাশ নীলুর মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, নীলু, তানিয়া আমাদের ক্ষমা করে দিয়েছে, নইলে এত স্মৃতি ও আমাদের জন্য রেখে যেত না। নীলু ফ্রক দুটো জড়িয়ে ধরে ভাবল,
দিদি, তুই আমাদের শুধু ঘর দিসনি, তুই আমাদের পরিচয় ফিরিয়ে দিয়েছিস। আকাশ আজ তানিয়ার সেই চিঠির প্রতিটি কথা নতুন করে অনুভব করতে পারল। ও বুঝল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে তানিয়ার মতো নিজেকে বিলিয়ে দেওয়া। আশ্রমের নামফলক তৈরি হল, মায়ার শিকল, তানিয়া স্মৃতি অনাথ আশ্রম। নীলু সেটা দেখে আকাশকে জড়িয়ে ধরল। এই প্রথম তাদের মাঝে কোনো জড়তা ছিল না। আশ্রমের উদ্বোধনের দিন ঘনিয়ে এল। আকাশ আর নীলু দুজনেই ব্যস্ত, কিন্তু আজ আকাশে এক অদ্ভুত প্রশান্তি। ঠিক সেই সময়ে নীলুর প্রসব বেদনা শুরু হল। তানিয়ার তৈরি করা সেই আশ্রমের পাশেই ছোট এক হাসপাতালে নীলুকে ভর্তি করা হল। অপারেশন থিয়েটারের বাইরে আকাশ অস্থির হয়ে পায়চারি করছে। ওর মনে বারবার তানিয়ার সেই হাসিটা ভেসে উঠছে। ও মনে মনে বলছে, তানিয়া, আজ তুমি থাকলে হয়তো এই আনন্দটা পূর্ণতা পেত। কিছুক্ষণ পর নার্স বেরিয়ে এসে আকাশের কোলে এক ফুটফুটে কন্যাসন্তান তুলে দিলেন। আকাশ শিশুটির দিকে তাকিয়ে চমকে উঠল। ওর মুখটা ঠিক যেন তানিয়ার মতো, সেই শান্ত চোখ, সেই মায়াবী হাসি। আকাশ ডুকরে কেঁদে উঠল। ও বুঝতে পারল, তানিয়া মরেনি, সে এই নতুন প্রাণের মাঝে ফিরে এসেছে। ও নীলুর কপালে চুমু খেয়ে বলল, নীলু, দেখো, আমাদের তানিয়া ফিরে এসেছে। নীলু শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, দিদি, তুই আমাদের ছেড়ে যাসনি, তুই আমাদের মায়ার শিকলে আবার বন্দি করে দিলি। রাবেয়া বেগম নাতনিকে কোলে নিয়ে আশীর্বাদ করলেন। তানিয়ার সেই ডায়েরি আর স্মৃতির ফ্রকগুলো এখন আশ্রমের প্রধান কক্ষে যত্ন করে সাজানো। আকাশ বুঝতে পারল, রক্ত আর ভালোবাসার সম্পর্ক কখনো ছিন্ন হয় না। তানিয়া নিজের জীবন দিয়ে যে সংসারটা বাঁচিয়ে গেছে, আজ সেখানে নতুন প্রাণের স্পন্দন। আকাশ জানালার বাইরে তাকিয়ে দেখল, সেই উজ্জ্বল তারাটা যেন আজ আরও বেশি ঝকঝক করছে। ও ফিসফিস করে বলল, ধন্যবাদ তানিয়া, আমাকে ক্ষমা করার জন্য। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে আকাশ সারাটা পথ নবজাতকের মুখের দিকে তাকিয়ে রইল। এই মায়াবী চেহারার মাঝে ও বারবার তানিয়াকে খুঁজে পাচ্ছিল। বাড়ির প্রবেশপথে পা রাখতেই রাবেয়া বেগম বরণডালা নিয়ে এগিয়ে এলেন। তিনি শিশুর কপালে চুমু খেয়ে বললেন, এই শিশুটি শুধু এক নতুন প্রাণ নয়, ও আমাদের পরিবারের সব গ্লানি মুছে দিতে এসেছে। নীলু ধীর পায়ে তানিয়ার সেই নীল ডায়েরিটা হাতে নিল। ডায়েরির শেষ পাতায় একটা লুকানো খাম ছিল, যা আগে কারও চোখে পড়েনি। খামটি খুলতেই নীলু দেখল সেখানে তানিয়ার হাতের লেখায় একটি উইল। তানিয়া তার জমানো সব টাকা দিয়ে গ্রামের সেই ভাঙা স্কুলটা সংস্কার করার অনুরোধ জানিয়েছিল। তানিয়া লিখেছিল, শিক্ষাই পারে মানুষের মনের অন্ধকার দূর করতে, যেমনটা আকাশকে আমি দূর থেকে আলোর পথ দেখিয়েছি। আকাশ চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারল, তানিয়া কেবল তার ব্যক্তিগত জীবন নয়, বরং পুরো সমাজকে নিয়ে ভাবত। আকাশ প্রতিজ্ঞা করল, ও এই স্কুলটাকে একটি আদর্শ বিদ্যাপীঠে রূপান্তর করবে। নীলু আর আকাশ মিলে সিদ্ধান্ত নিল, তারা গ্রামেই স্থায়ীভাবে চলে যাবে, শহরের যান্ত্রিকতা আর তানিয়ার বিরহের স্মৃতিগুলো থেকে দূরে। তানিয়ার স্বপ্নের স্কুল আর আশ্রমের দেখাশোনা করবে। একদিন বিকেলে সেই সবুজ জমিতে দাঁড়িয়ে আকাশ নীলুকে বলল, নীলু, আমি তানিয়াকে কথা দিয়েছিলাম তোমাকে সুখী রাখব। আজ এই ছোট তানিয়াকে কোলে নিয়ে আমার মনে হচ্ছে, আমি তানিয়ার সেই ঋণ কিছুটা হলেও শোধ করতে পেরেছি। নীলু আকাশের কাঁধে মাথা রেখে বলল, আমাদের মায়ের শিকল এখন আরও শক্ত হল। গ্রামের সেই পুরনো বাড়িতে আকাশ আর নীলু যখন পৌঁছাল, তখন গোধূলির আলো উঠোনে এসে পড়েছে। গ্রামের মানুষজন উৎসুক হয়ে ভিড় জমাল আকাশদের দেখতে। তানিয়ার সেই উইলের কথা জানাজানি হতেই গ্রামের মাতবররা এগিয়ে এলেন। আকাশ দেখল, তানিয়ার ছোটবেলার সেই স্কুলটা আজ জরাজীর্ণ, ছাদে প্লাস্টার খসে পড়ছে। আকাশ নীলুর হাত ধরে বলল, নীলু, কাল থেকেই এই স্কুলের মেরামতের কাজ শুরু করব। তানিয়া আপা উপর থেকে দেখলে খুব খুশি হবে। নীলু তার ছোট্ট মেয়েকে নিয়ে সেই পুকুর ঘাটে গিয়ে বসল, যেখানে আকাশ একদিন ক্ষমা চাইতে এসেছিল। আজ সেই ঘাটে কোনো বিষাদ নেই, আছে এক বুক ভরা তৃপ্তি। নীলু দেখল পুকুরের টলটলে জলে তানিয়ার ছায়া যেন হাসছে। শিশুটি হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল, যেন সে তার বড় আম্মুর উপস্থিতি অনুভব করতে পারছে। আকাশ পাশে এসে বসল। ও পকেট থেকে তানিয়ার সেই পুরনো লকেটটা বের করল। ওটা এখন নীলুর গলায় শোভা পাচ্ছে। রাতের নিস্তব্ধতায় আকাশ আর নীলু মিলে তানিয়ার ডায়েরির শেষ পাতাগুলো আবার পড়ল। সেখানে তানিয়া লিখেছিল, আকাশ, ক্ষমা চাওয়া মানেই শেষ নয়, ক্ষমা করা মানেই জীবনের নতুন শুরু। আমি নেই তাতে কি, আমার স্বপ্নগুলো তো তোমাদের মাঝে বেঁচে থাকবে। আকাশ ডায়েরিটা বন্ধ করে নীলুকে জড়িয়ে ধরল। ও বুঝল, তানিয়া ওদের শুধু মিলিয়ে দেয়নি, ও একটা জীবনবোধ দিয়ে গেছে। এই মায়ের শিকল ছিঁড়বার নয়, এই শিকল ভালোবাসার আর ত্যাগের।
স্কুল মেরামতের কাজ শুরু হতেই গ্রামে এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। আকাশ নিজে দাঁড়িয়ে থেকে পুরনো দেয়ালগুলো সংস্কার করাল। একদিন রাজমিস্ত্রিরা প্রধান শিক্ষকের ঘরের দেয়াল ভাঙতেই একটি লোহার সিন্দুক খুঁজে পেল। সিন্দুকটি খুলতেই সবাই অবাক। সেখানে তানিয়ার নামে রাখা কিছু স্বর্ণালঙ্কার আর একটি ছোট চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল, এই গয়নাগুলো আমার মায়ের, যা তিনি আমাকে দিয়েছিলেন নিপার বিয়ের জন্য। আজ যদি নিপা এই স্কুলের শিক্ষিকা হয়, তবেই আমার আত্মা শান্তি পাবে। নীলু চিরকুটটি পড়ে কান্নায় ভেঙে পড়ল। ও তো সাধারণ গৃহবধূ হতে চেয়েছিল, কিন্তু দিদি ওকে অনেক বড় এক সম্মানের আসনে বসাতে চেয়েছেন। আকাশ নীলুর হাত ধরে বলল, নীলু, তানিয়া যা চেয়েছিল তা তোমাকে করতেই হবে। তুমি এই স্কুলের হাল ধরবে, আর আমি থাকব তোমার পাশে। নীলু চোখের জল মুছে দৃঢ়সংকল্প করল। ও ঠিক করল, ও বিএড কোর্স সম্পন্ন করবে এবং দিদির স্বপ্ন পূরণ করতে এই স্কুলেই শিক্ষকতা শুরু করবে। আশ্রমের বাচ্চাদের কলকাকলিতে গ্রামটা এখন মুখরিত। আকাশ আর নীলুর ছোট্ট মেয়েটি এখন হামাগুড়ি দিতে শিখেছে। ও যখন তানিয়ার ছবির দিকে তাকিয়ে আপা বলে অস্পষ্ট স্বরে ডাকে, তখন সবার বুকটা হু হু করে ওঠে। আকাশ বুঝতে পারল, তানিয়া কোনো মরণব্যাধিতে হেরে যায়নি, সে জয় হয়েছে ভালোবাসা আর ত্যাগের মহিমায়। আকাশ নীলুর দিকে তাকিয়ে হাসল। ও জানে, তানিয়া আজ স্বর্গ থেকে তৃপ্তির হাসি হাসছে। তাদের এই মায়ার শিকল এখন এক পবিত্র বন্ধনে রূপ নিয়েছে। স্কুলটি নতুন সাজে সজ্জিত হওয়ার পর নীলু তার শিক্ষকতা জীবনের প্রথম দিনটিতে পা রাখল। তানিয়ার সেই গয়নাগুলো বিক্রি না করে নীলু সেগুলো স্কুলের একটি ট্রাস্ট ফান্ডে জমা রাখল, যাতে গরিব মেধাবী ছাত্রীরা বিনা মূল্যে পড়াশোনা করতে পারে। আকাশ এখন আর সেই আগের দাম্ভিক কর্পোরেট অফিসার নয়, সে এখন গ্রামের মানুষের বিপদের বন্ধু। তানিয়ার ছবিটা স্কুলের প্রধান ফটকে টাঙানো হয়েছে, যার নিচে লেখা, ত্যাগের অপর নাম ভালোবাসা। একদিন বৃষ্টিভেজা বিকেলে আকাশ আর নীলু সেই পুকুরঘাটে বসেছিল। আকাশ নীলুর হাত ধরে বলল, জানো নীলু, আমি আগে ভাবতাম টাকা আর ক্ষমতা দিয়ে সব পাওয়া যায়। কিন্তু তানিয়া আমাকে শিখিয়েছে, মানুষের মনে বেঁচে থাকতে হলে আগে নিজেকে বিলিয়ে দিতে হয়। নীলু আকাশের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়া দেখতে পেল। ও হাসল, যে হাসিতে আজ আর কোনো লুকানো দীর্ঘশ্বাস নেই। তানিয়ার অভাবটা এখনও কাঁদায়, কিন্তু সেই কান্না এখন শক্তির উৎস। হঠাৎ করেই আকাশ পকেট থেকে একটি ছোট আংটি বের করল। ওটা তানিয়ার নয়, আকাশ নিজের জমানো টাকায় নীলুর জন্য কিনেছে। আকাশ বলল, তানিয়া আমাদের মায়ার শিকলে বেঁধেছে, কিন্তু আমি তোমাকে নতুন করে ভালোবাসার শিকলে বাঁধতে চাই। নীলু লজ্জিত হয়ে মাথা নিচু করল। ওদের ছোট্ট মেয়েটি তখন ঘাসের উপর খেলছিল। এক ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন তানিয়া অলক্ষ্যে থেকে ওদের আশীর্বাদ দিয়ে গেল। আংটিটা নীলুর আঙুলে পরিয়ে দেওয়ার সময় আকাশের চোখের কোণে একফোঁটা জল চিকচিক করে উঠল। ও ফিসফিস করে বলল, নীলু, তানিয়া আমাদের যে পথ দেখিয়ে গেছে, সেই পথে আমি আজীবন তোমার হাত ধরে হাঁটতে চাই। নীলু আংটিটার দিকে তাকিয়ে হাসল, যে হাসিতে আজ আর কোনো পুরনো ক্ষত নেই। হঠাৎ আশ্রমের দিক থেকে একদল ছোট বাচ্চা দৌড়ে এল। ওদের হাতে বুনো ফুল। ওরা চিৎকার করে বলছে, দিদিমণি, আমাদের নতুন স্কুলের বাগানটা সাজাব, আপনি আসবেন? নীলু শিশুদের জড়িয়ে ধরল। ও বুঝতে পারল, তানিয়া আপা আসলে হারিয়ে যায়নি। এই শিশুদের কলকাকলিতে, এই নতুন প্রাণের স্পন্দনে সে মিশে আছে। আকাশ আর নীলু বাচ্চাদের নিয়ে বাগানে গেল। আকাশ নিজে কোদাল হাতে মাটি খুঁড়ল আর নীলু সেখানে গোলাপের চারা রোপণ করল। ঠিক সেই মুহূর্তে আকাশের ফোনে তানিয়ার সেই পুরনো বান্ধবীর একটা মেসেজ এল। সেখানে তানিয়ার একটি ভিডিও রেকর্ড করা ছিল, যা সে মৃত্যুর ঠিক আগে পাঠিয়েছিল, কিন্তু মেসেজটি এতকাল নেটওয়ার্কের কারণে পৌঁছায়নি। ভিডিওতে তানিয়াকে খুব দুর্বল দেখাচ্ছিল, কিন্তু ওর চোখে ছিল এক স্বর্গীয় আভা। তানিয়া বলছে, আকাশ, নীলু, তোমরা যখন এই ভিডিও দেখবে, হয়তো আমি আর নেই, কিন্তু মনে রেখো, ভালোবাসা মানে দখল করা নয়, ভালোবাসা মানে মুক্তি দেওয়া। আমি তোমাদের মুক্তি দিয়ে গেলাম এক সুন্দর ভবিষ্যতের জন্য। আমার ছোট নিপাকে আগলে রেখো। আকাশ। ভিডিওটি দেখে আকাশ আর নীলু দুজনেই একে অপরের হাত শক্ত করে ধরল। মায়ের শিকল আজ আর কোনো যন্ত্রণার বন্ধন নয়, এ এক চিরস্থায়ী ভালোবাসার প্রতীক। তানিয়ার সেই শেষ ভিডিও বার্তাটি দেখে আকাশ আর নীলুর চোখের জল আর বাঁধ মানল না। ভিডিওতে তানিয়া আরও বলেছিল, আকাশ, নিপাকে বলো আমার আলমারির গোপন ড্রয়ারে একটা নীল খাম আছে, ওটা যেন ও একা পড়ে। আকাশ তখনই আলমারি খুলে সেই খামটি বের করে নীলুর হাতে দিল। নীলু কাপা কাপা হাতে খামটি খুল। ভেতরে ছিল তানিয়ার নিজের হাতে আঁকা দুই বোনের একটা ছবি।
আর নিচে লেখা, নিপা, ছোটবেলায় মেলায় যখন তোর হাতটা ছেড়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম আমার পৃথিবী শেষ। কিন্তু আজ তোকে আকাশের যোগ্য জীবনসঙ্গিনী হিসেবে দেখে আমি শান্তিতে মরতে পারছি গু। নীলু বুঝতে পারল তানিয়া আপা কেবল তার বোন ছিল না, সে ছিল তার জীবনের প্রতিটি মুহূর্তের অতন্দ্র প্রহরী। আকাশ নীলুর কাঁধে হাত রেখে বলল, নীলু, তানিয়া আমাদের যে মুক্তি দিয়ে গেছে, তা যেন আমরা কখনো বৃথা যেতে না দিই গু। ওরা দুজনে মিলে ঠিক করল তানিয়ার নামে একটি ট্রাস্ট গঠন করবে যা হারানো শিশুদের খুঁজে বের করতে সাহায্য করবে। গ্রামের সেই ছোট্ট স্কুলটি এখন এক বিশাল বিদ্যাপীঠে রূপ নিয়েছে, যেখানে তানিয়ার আদর্শে গড়ে উঠছে নতুন প্রজন্ম। সন্ধ্যায় আকাশের ঘরে প্রদীপ জ্বালানোর সময় নীলু দেখল তার ছোট্ট মেয়েটি তানিয়ার ছবির সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আকাশ পাশে এসে দাঁড়াল। ও অনুভব করল তানিয়া মরেনি, সে এই ঘরের বাতাসে, এই মাটির সুগন্ধে আর ওদের ভালোবাসার প্রতিটি স্পন্দনে মিশে আছে। আকাশ নীলুর হাতটি নিজের হাতের মুঠোয় নিল। আজ তাদের মাঝে কোনো গোপন কথা নেই, কোনো সংশয় নেই। মায়ের শিকল আজ এক পবিত্র বন্ধনে পরিণত হয়েছে, যা ছিঁড়বার শক্তি কারও নেই। তানিয়ার ট্রাস্টের কাজ যখন পুরোদমে শুরু হল, তখন একদিন আকাশ এক পুরনো চিঠির হদিস পেল যা তানিয়ার বাবা অনেক বছর আগে লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, নীলু আসলে তাদের আপন বোন নয়, বরং এক কুড়িয়ে পাওয়া শিশু যাকে তানিয়া নিজের বোনের মতো আগলে রেখেছিল। নীলু যখন এই সত্যটা জানল, ও পাথর হয়ে গেল। ও ভাবল, তবে কি তানিয়া আপা রক্তের সম্পর্কের চেয়েও বড় কোনো মায়ার শিখলে আমাকে বেঁধেছিল? আকাশ নীলুকে সান্ত্বনা দিয়ে বলল, রক্তের চেয়েও বড় হলো আত্মার টান। আর তানিয়া সেটা প্রমাণ করে গেছে গি। নীলু ডায়েরির সেই পাতাগুলো আবার ওল্টাতে লাগল। তানিয়া লিখেছিল, নিপা, তুই আমার গর্ভজাত বোন না হলেও তুই আমার কলিজার টুকরো। তোকে হারানোর ভয় আমাকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে। নীলু বুঝতে পারল তানিয়া জানত সে অসুস্থ, তাই সে তড়িঘড়ি করে আকাশকে নীলুর জীবনে থিতু করতে চেয়েছিল। আকাশ নীলুর হাত ধরে বলল, নীলু, আজ থেকে আমরা আর অতীত নিয়ে ভাবব না। তানিয়া আমাদের যে পরিচয় দিয়ে গেছে সেটাই আমাদের শেষ পরিচয়। গিয়ে গ্রামের সেই অনাথ আশ্রমে এখন তানিয়ার নামে একটি বিশাল লাইব্রেরি করা হয়েছে। সেখানে বসে নীলু ছোট ছোট বাচ্চাদের গল্প শোনায়, এক মহিয়সী নারীর গল্প, যে নিজের জীবন দিয়ে এক জোড়া মনকে মিলিয়ে দিয়েছিল। আকাশ দূর থেকে নীলুর দিকে তাকিয়ে হাসল। ওর মনে হল তানিয়া আজ কোনো এক অজানা লোক থেকে ওদের উপর পুষ্পবৃষ্টি করছে। আকাশ আর নীলুর এই নতুন পথচলা এখন আর কোনো ভুল বোঝাবুঝির উপর দাঁড়িয়ে নেই, আছে শুধু এক গভীর শ্রদ্ধাবোধ। নীলু যখন তানিয়ার সেই গোপন কথা জানতে পারল যে ওরা রক্তজ বোন নয়, বরং এক মায়ের বাঁধনে বাঁধা, তখন ওর বুক ফেটে কান্না এল। ও বুঝল তানিয়া আপা নিজের রক্তের সম্পর্কের চেয়েও বেশি মমতা দিয়ে ওকে আগলে রেখেছিল। আকাশ নীলুর পাশে বসে শান্ত গলায় বলল, নীলু, তানিয়া তোমাকে শুধু বোন হিসেবে নয়, নিজের আত্মার অংশ হিসেবে দেখত। সে জানত তুমি ছাড়া এই পৃথিবী তার কাছে অর্থহীন। নীলু আকাশের চোখের দিকে তাকিয়ে এক নতুন বিশ্বাস খুঁজে পেল। ও ডায়েরির শেষ পাতায় হাত বুলাল, যেখানে তানিয়া লিখেছিল, নিপা, সম্পর্ক রক্তের নয়, হৃদয়ের হয় গু। আশ্রমের কাজ এখন আকাশ নিজেই দেখাশোনা করে। ও তানিয়ার নামে একটি বিশাল বাগান করেছে যেখানে সারাবছর সাদা গোলাপ ফোটে, যা তানিয়ার খুব প্রিয় ছিল। একদিন বিকেলে আকাশ আর নীলু সেই বাগানে হাঁটছিল। নীলু হঠাৎ করে আকাশের হাত ধরে বলল, আকাশ সাহেব, আমি আজ এক নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমি এই আশ্রমে এমন সব শিশুদের নিয়ে আসব যারা মেলায় বা ভিড়ে হারিয়ে গেছে, যাতে কোনো বোনকে আর তানিয়া আপার মতো সারা জীবন তিল তিল করে মরতে না হয়। আকাশ নীলুর কপালে চুমু খেয়ে বলল, আমি তোমার পাশে আছি নীলু। সেই রাতে আকাশ আর নীলুর ঘরে এক অদ্ভুত শান্তি নেমে এল। তানিয়ার সেই ছোট্ট লকেটটা আজ নীলুর গলার হার নয়, বরং এক শক্তির প্রতীক। আকাশ জানালার বাইরে তাকিয়ে দেখল, সেই উজ্জ্বল তারাটা আজ যেন আরও কাছাকাছি চলে এসেছে। ও ফিসফিস করে বলল, তানিয়া, তুমি যে মায়ের শিকল দিয়ে আমাদের বেঁধে দিয়ে গেছ, তা ছিঁড়বার শক্তি কারও নেই। আমরা তোমার স্বপ্নকে মরে যেতে দেব না। আকাশ আর নীলুর এই নতুন জীবন এখন আর কোনো অনুশোচনার নয়, বরং তানিয়ার আদর্শে গড়া এক ভালোবাসার গল্প। আশ্রমের বাগানটি এখন সাদা গোলাপে ভরে উঠেছে। নীলু প্রতিদিন সকালে সেই ফুলগুলো তুলে তানিয়ার ছবির সামনে রাখে। একদিন সকালে এক বৃদ্ধা আশ্রমে এলেন, হাতে একটি জীর্ণ ব্যাগ। তিনি আকাশের কাছে এসে ডুকরে কেঁদে উঠলেন। তিনি জানালেন, তানিয়া যখন অসুস্থ ছিল তখন সে নিজের চিকিৎসার টাকা বাঁচিয়ে এই বৃদ্ধার অপারেশন করিয়েছিল। আকাশ স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারল তানিয়া কেবল নীলুর জন্য নয়, নিঃশব্দে অনেকের জীবনের প্রদীপ জ্বালিয়ে গেছে। নীলু সেই বৃদ্ধার হাত ধরে ভেতরে নিয়ে এল।
বৃদ্ধা নীলুর মাথায় হাত রেখে বললেন, মা, তানিয়া বলেছিল তার একটা বোন আছে যার জন্য সে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আজ তোমাকে দেখে বুঝলাম সে ভুল বলেনি। কি নীলু ডায়েরির সেই পাতাটি মনে করল যেখানে তানিয়া লিখেছিল, নিপা, আমি যা করতে পারলাম না, তুই তা করে দেখাস। ও আকাশ বৃদ্ধার সব দায়িত্ব নীল। ও নীলুকে বলল, নীলু, তানিয়া আমাদের কেবল মেলায় হারিয়ে যাওয়া বোনকে খুঁজতে বলেনি, সে আমাদের শিখিয়েছে পরকে আপন করতে। সেদিন রাতে আকাশের মনে এক অদ্ভুত প্রশান্তি এল। ও নীলুকে নিয়ে বাড়ির ছাদে গেল। চাঁদের আলোয় পুরো গ্রামটা আজ মায়াবী দেখাচ্ছে। আকাশ নীলুর হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, নীলু, তানিয়া আমাদের যে মায়ার শিকলে বেঁধেছে তা আসলে মুক্তির শিকল। এই শিকল আমাদের স্বার্থপরতা থেকে মুক্তি দিয়েছে। নীলু আকাশের কাঁধে মাথা রাখল। ওদের ছোট্ট মেয়েটি তখন ঘুমের ঘোরে হাসছে। আকাশ বুঝল, তানিয়া কোনো নক্ষত্র হয়ে দূরে নেই, সে তাদের এই ছোট্ট সুখের নীড়েই মিশে আছে। বৃদ্ধার সেই আশীর্বাদ আর তানিয়ার ত্যাগের গল্পগুলো আকাশকে এক নতুন মানুষে পরিণত করল। আকাশ এখন প্রতিদিন ভোরে উঠে আশ্রমের তদারকি করে। একদিন আশ্রমের বাগানে মালি একটি পুরনো মাটির কলস খুঁজে পেল। আকাশ আর নীলু সেটি খুলে অবাক হয়ে দেখল। সেখানে তানিয়ার ছোটবেলার কিছু খেলনা আর একটি সুন্দর নকশা করা রুমাল রাখা। রুমালটির এক কোণে সুতো দিয়ে নিখুঁতভাবে লেখা, নিপা ও তানিয়া, দুই প্রাণ, এক আত্মা। নীলু রুমালটি হাতে নিয়ে ডুকরে কেঁদে উঠল। ও বুঝতে পারল, তানিয়া জানত একদিন হয়তো নিপা, নীলু ফিরে আসবে, আর তাই সে প্রতিটি ছোট স্মৃতি যক্ষের ধনের মতো আগলে রেখেছিল। আকাশ নীলুকে সান্ত্বনা দিয়ে বলল, নীলু, তানিয়া আমাদের শুধু মায়ার শিকলে বাঁধেনি, সে আমাদের ইতিহাসের সাথে মিলিয়ে দিয়েছে। আকাশ ঠিক করল, এই স্মৃতিগুলো নিয়ে আশ্রমের ভেতরে একটি ছোট সংগ্রহশালা তৈরি করবে, যাতে আগত শিশুরা ত্যাগের মহিমা শিখতে পারে। সেদিন বিকেলে আকাশের সেই পুরনো বান্ধবী, যে তানিয়ার শেষ খবর দিয়েছিল, হঠাৎ করে গ্রামে এল। সে আকাশের হাতে একটি ডায়েরি তুলে দিল, যা তানিয়ার একান্ত ব্যক্তিগত ছিল। ডায়েরির শেষ পাতায় তানিয়া লিখেছিল, আকাশ, আমি জানি তুমি নীলুকে অনেক ভালোবাসো। আমার শেষ অনুরোধ, তোমরা যেন প্রতি বছর মেলায় গিয়ে একটি করে হারানো শিশুকে খুঁজে বের করার চেষ্টা করো। আকাশ আর নীলু একে অপরের দিকে তাকাল। তানিয়ার সেই মায়ের শিকল আজ এক মহৎ উদ্দেশ্যে রূপ নিল। তানিয়ার সেই ব্যক্তিগত ডায়েরিটা হাতে নিয়ে আকাশ আর নীলু যেন এক গভীর সমুদ্রের তীরে এসে দাঁড়াল। ডায়েরির পাতায় পাতায় তানিয়ার একাকিত্বের লড়াই আর নীলুর প্রতি তার অসীম মমতার কথা লেখা। তানিয়া লিখেছিল, আকাশ, আমি জানি নিপাকে, নীলু ফিরে পাও আমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। কিন্তু আমি এটাও জানতাম, আমার সময় ফুরিয়ে আসছে। তাই আমি নিজেকে খলনায়িকা সাজিয়েছি, যাতে আমার মৃত্যুর পর তুমি নীলুর হাতটা শক্ত করে ধরো। আকাশ ডায়েরিটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেল। ও বুঝতে পারল, তানিয়া কেবল এক প্রেমিকা বা বোন ছিল না, সে ছিল এক নিপুণ কারিগর, যে ভেঙে যাওয়া দুটো জীবনকে জোড়া লাগিয়ে গেছে। নীলু ডায়েরিটা বুকের কাছে জড়িয়ে ধরে বলল, দিদি আমাদের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে। আমরা কি পারব তার এই লেন শোধ করতে? আকাশ নীলুর চোখের জল মুছে দিয়ে বলল, তানিয়া লেন চায়নি নীলু, ও চেয়েছিল আমাদের সুখ। আর সেই সুখ আসবে মানুষের সেবার মাঝে গিয়ে। সেদিন রাতেই আকাশ আর নীলু সিদ্ধান্ত নিল, তারা প্রতি বছর বৈশাখী মেলায় যাবে। তবে আনন্দ করতে নয়, বরং মেলায় হারিয়ে যাওয়া শিশুদের সাহায্য করার জন্য একটি বিশেষ ক্যাম্প স্থাপন করবে। যে মেলা একসময় দুই বোনকে আলাদা করেছিল, সেই মেলা থেকেই তারা এখন পরিবারগুলোকে মিলিয়ে দেওয়ার কাজ করবে। আকাশ তানিয়ার ছবির দিকে তাকিয়ে মনে মনে বলল, তানিয়া, তোমার মায়ার শিকল আজ শত শত মানুষের মুখে হাসি ফোটাবে। নীলু আকাশের কাঁধে মাথা রেখে দেখল, বাইরের আকাশে চাঁদটা আজ অনেক বেশি উজ্জ্বল। বৈশাখী মেলার আয়োজন শুরু হতেই আকাশ আর নীলু গ্রামে এক বিশাল ক্যাম্প স্থাপন করল। ক্যাম্পের নাম দেওয়া হল তানিয়া স্মৃতি সহায়তা কেন্দ্র। মেলায় আসা হাজার হাজার মানুষের ভিড়ে আকাশ আর নীলু তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক ছোট শিশুর কান্নার আওয়াজ ভেসে এল। একটি বছর 6 মেয়ে ভিড়ের মাঝে তার মায়ের হাত ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদছে। আকাশ দ্রুত গিয়ে মেয়েটিকে কোলে তুলে নিল। নীলু তাকে বিস্কুট আর জল দিয়ে শান্ত করল। কিছুক্ষণ পর মাইকে ঘোষণা করা হল এবং শিশুটির বাবা মা হন্যে হয়ে ক্যাম্পে ছুটে এলেন। সন্তানকে ফিরে পেয়ে তারা আকাশ আর নীলুর হাতে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আকাশ দেখল, নীলুর চোখে আজ এক অন্যরকম জ্যোতি। নীলু ফিসফিস করে বলল, আকাশ সাহেব, আজ যদি তানিয়া আপা থাকত, ও ঠিক এই কাজটাই করত। আজ মনে হচ্ছে আমার হারিয়ে যাওয়ার সেই ক্ষতটা কিছুটা হলেও সেরেছে।
মেলা শেষে বাড়ি ফেরার পথে আকাশ নীলুর হাতটি শক্ত করে ধরল। ও পকেট থেকে তানিয়ার সেই পুরনো লকেটটা বের করল, যা তানিয়া সারা জীবন আগলে রেখেছিল। আকাশ বলল, নীলু, তানিয়া আমাদের কেবল একটা সংসার দেয়নি, ও আমাদের শিখিয়েছে অন্যের চোখের জল মুছতে। এই মায়ার শিকল আজ থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। তানিয়ার সেই নীল ডায়েরিটা আজ ড্রয়ারে বন্দি নয়, বরং তার প্রতিটি পাতা আকাশ আর নীলুর কাজের মাঝে জীবন্ত হয়ে উঠেছে। রাতের আকাশে একটি খসে পড়া তারা দেখে নীলু মনে মনে বলল, দিদি, তুই আমাদের মাঝে এভাবেই অমর হয়ে থাকবি গি। মেলা শেষে বাড়ি ফেরার পথে নীলুর মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। তানিয়া আপার সেই ডায়েরির শেষ ইচ্ছা পূরণ করতে পেরে ওর বুকটা আজ গর্বে ভরে উঠেছে। আকাশ গাড়ি চালাতে চালাতে আর চোখে নীলুর দিকে তাকাল। ও দেখল, নীলুর কোলে ঘুমে কাঁদা সেই ছোট মেয়েটি, যার মা বাবাকে আজ মেলায় খুঁজে দেওয়া হয়েছে। শিশুটির শান্ত মুখ দেখে আকাশের মনে হল, তানিয়া যেন অলক্ষ্যে থেকে তাদের আশীর্বাদ করছে। আকাশ ধীর স্বরে বলল, নীলু, আজ থেকে আমাদের এই মিশনের নাম হবে আলেয়ার পথপ্রদর্শক। বাড়ি পৌঁছে নীলু তানিয়ার ছবির সামনে প্রদীপ জ্বাল। প্রদীপের আলোয় তানিয়ার হাসিটা আজ যেন আরও বেশি উজ্জ্বল মনে হচ্ছে। হঠাৎ নীলু খেয়াল করল, তানিয়ার সেই ডায়েরির মলাটের ভেতর থেকে একটি ছোট্ট চাবির রিং বেরিয়ে এসেছে। চাবিটি কিসের তা আকাশ বা নীলু কেউ জানে না। আকাশ কৌতূহল নিয়ে চাবিটি হাতে নিল। ও মনে মনে ভাবল, তানিয়া কি আরও কোনো গোপন রহস্য বা উপহার তাদের জন্য রেখে গেছে। আকাশ নীলুর হাত ধরে বলল, চলো, তানিয়ার সেই পুরনো ট্রাঙ্কটা আবার ভালো করে পরীক্ষা করি গিয়ে। ওরা দুজনে মিলে চিলেকোঠার ঘরে গেল, যেখানে তানিয়ার স্মৃতিগুলো জমানো ছিল। ট্রাঙ্কের একদম নিচে একটা ছোট্ট কাঠের ড্রয়ার ছিল, যা আগে কোনোদিন নজরে পড়েনি। সেই রহস্যময় চাবি দিয়ে ড্রয়ারটি খুলতেই ওরা দেখল সেখানে কিছু পুরনো চিঠিপত্র আর একটি দলিলের টপ্পি। দলিলের উপর বড় করে লেখা ছিল, মায়ের নীর, এক টুকরো শান্তিনিকেতন। আকাশ দলিলটি পড়ে অবাক হয়ে গেল। ও বুঝতে পারল, তানিয়া কেবল একটি আশ্রম বা স্কুল নয়, সে তাদের জন্য এক বিশাল ভবিষ্যতের নীল নকশা তৈরি করে রেখে গেছে। দলিলটি হাতে নিয়ে আকাশের হাত কাঁপতে লাগল। তানিয়া তার জীবনের শেষ দিনগুলোতে একটি ট্রাস্ট গঠন করে গিয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করা। দলিলের সাথে একটি ছোট চিরকুট ছিল, যাতে লেখা, নিপা, আমি জানি তুই একদিন এই চাবিটা পাবি। এই মায়ের নীর হবে সেই সব মেয়েদের আশ্রয়, যাদের সমাজ দূরে ঠেলে দিয়েছে। তুই হবে তাদের শক্তিগু। নীলু দলিলটি বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল। ও বুঝতে পারল, তানিয়া আপা শুধু ওকে একটা ঘর দেয়নি, বরং সমাজের হাজারো নিপার জন্য একটা পথ তৈরি করে দিয়ে গেছে। আকাশ নীলুর কাঁধে হাত রেখে বলল, নীলু, তানিয়া আমাদের উপর যে দায়িত্ব দিয়ে গেছে, তা পালন করাই হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। কালই আমরা এই প্রকল্পের কাজ শুরু করব। আকাশ আর নীলু দুজনেই অনুভব করল, তানিয়া যেন ছায়ার মতো সবসময় তাদের পাশে থেকে সাহস যোগাচ্ছে। পরদিন সকালে আকাশ আর নীলু গ্রামের নারীদের নিয়ে একটি সভা করল। তারা তানিয়ার স্বপ্নের কথা সবাইকে জানাল। গ্রামের সাধারণ মেয়েরা, যারা আগে কেবল ঘরের কোণে বন্দী ছিল, তারা আজ নতুন আশার আলো দেখতে পেল। নীলু নিজে তাদের হাতের কাজ আর সেলাই শেখানোর দায়িত্ব নিল। আকাশ বুঝতে পারল, তানিয়া মরেনি, সে বেঁচে আছে এই হাজারো নারীর আত্মবিশ্বাসে। মেলা থেকে ফিরে আসা সেই ছোট শিশুটি আজ যখন নীলুর কোলে এসে বসল, তখন আকাশের মনে হল, তানিয়ার সেই মায়ার শিকল আজ এক বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে। মায়ার নীর প্রকল্পের কাজ শুরু হওয়ার পর গ্রামের মহিলারা যেন নতুন প্রাণ ফিরে পেল। নীলু প্রতিদিন তাদের সেলাই আর হস্তশিল্প শেখায়। আকাশ শহরের বড় বড় শোরুমের সাথে যোগাযোগ করে সেই পণ্যগুলো বিক্রির ব্যবস্থা করল। তানিয়ার রেখে যাওয়া সেই ছোট মূলধন আজ এক বিশাল কর্মসংস্থানের রূপ নিয়েছে। আকাশ দেখল, নীলু এখন আর আগের সেই শান্ত, ভীতু মেয়েটি নেই। সে এখন শত শত নারীর অনুপ্রেরণা। আকাশ গর্বিত হয়ে ভাবল, তানিয়া, তুমি ঠিকই চিনেছিলে তোমার নিপাকে গু। একদিন কাজ শেষে নীলু তানিয়ার সেই পুরনো ডায়েরিটা আবার হাতে নিল। ডায়েরির একদম শেষ পাতায় একটা ঝাপসা হাতের লেখায় তানিয়া লিখেছিল, আকাশ, নিপা, আমি জানি তোমরা যখন এই পর্যায়ে পৌঁছাবে, তখন তোমাদের মনে হবে কাজ শেষ। কিন্তু মনে রেখো, ভালোবাসা মানে কেবল কাজ নয়, একে অপরের চোখের ভাষা বোঝা। নীলু ডায়েরিটা বন্ধ করে আকাশের দিকে তাকাল। আকাশ তখন জানালার ধারে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখছিল। নীলু ধীর পায়ে গিয়ে আকাশের হাত ধরল। আকাশ নীলুর দিকে ফিরে হাসল। ও নীলুর কপালে একটা চুমু খেয়ে বলল, নীলু, তানিয়া আমাদের ত্যাগের মন্ত্র শিখিয়েছে।
কিন্তু আমরা যেন একে অপরকে সময় দিতে ভুলে না যাই। নীলু আকাশের কাঁধে মাথা রাখল। আজ রাতে কোনো ডায়েরি নেই, কোনো কাজের পরিকল্পনা নেই, আছে শুধু দুটো হৃদয়ের নীরব কথোপকথন। বাতাসের শব্দে যেন তানিয়ার সেই চেনা হাসির সুর ভেসে আসছে। মায়ের শিকল আজ কেবল দায়িত্বের নয়, এক গভীর আর নিবিড় ভালোবাসার বন্ধনে পরিণত হয়েছে। সেদিন রাতেই আকাশের ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এল। ওপাশ থেকে এক বৃদ্ধ কণ্ঠস্বর কেঁপে কেঁপে বলছিল, বাবা, আমি তানিয়ার ছোটবেলার স্কুল শিক্ষক বলছি। তানিয়া মারা যাওয়ার আগে আমার কাছে একটা আমানত রেখে গিয়েছিল, যা ও বলেছিল ওর নিপা আর আকাশ যখন এক হবে তখন দিতে। আকাশ আর নীলু পরদিন সকালেই সেই শিক্ষকের বাড়িতে ছুটে গেল। বৃদ্ধ শিক্ষক তাদের হাতে একটি জং-ধরা ছোট টিনের বাক্স তুলে দিলেন। বাক্সটি খুলতেই নীলুর চোখ ছানা বড়া। ভেতরে ছিল তানিয়ার জমানো কিছু পুরনো চিঠিপত্র আর একটি অডিও ক্যাসেট। সেই সঙ্গে ছিল নীলুর ছোটবেলার মেলায় হারিয়ে যাওয়ার দিনের সেই ছিঁড়ে যাওয়া জামার একটা টুকরো। তানিয়া লিখেছিল, নিপা, এই কাপড়ের টুকরোটা আমি সারা জীবন বুকের কাছে রেখেছি, এই আশায় যে একদিন তুই ফিরে আসবি। আজ যখন তুই আমার সংসার সামলাচ্ছিস, তখন আমার এই শেষ স্মৃতিটাও তোকে দিয়ে গেলাম। অডিও ক্যাসেটটি প্লেয়ারে চালাতেই সারা ঘরে তানিয়ার সেই মায়াবী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল। তানিয়া বলছিল, আকাশ, নিপা, তোমরা যদি আজ একসাথে হাসতে পারো, তবেই আমার সব কষ্ট সার্থক। মায়ের শিকল মানে কাউকে বেঁধে রাখা নয়, মায়ের শিকল মানে একজনকে অন্যের জন্য উৎসর্গ করা। ক্যাসেটের শেষে তানিয়া একটি গুনগুন করে গান গাইছিল, যা শুনে নীলু আর আকাশ একে অপরের হাত শক্ত করে ধরল। আকাশ বুঝতে পারল তানিয়া জানত সে চলে যাবে, তাই সে তার প্রতিটি স্মৃতি, প্রতিটি শব্দ এমনভাবে সাজিয়ে রেখেছিল যাতে নীলু আর আকাশ কোনোদিনও একা অনুভব না করে। মায়ের নীড় আজ কেবল একটি কর্মসংস্থান নয়, এটি তানিয়ার ভালোবাসার এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। নীলু জানালার বাইরে তাকিয়ে দেখল, আকাশের সেই উজ্জ্বল নক্ষত্রটি আজ যেন মিটিমিটি করে হাসছে। তানিয়ার সেই অডিও ক্যাসেটটি শোনার পর আকাশ আর নীলু স্তব্ধ হয়ে বসে রইল। তানিয়ার কণ্ঠস্বর যেন ঘরের প্রতিটি কোণে অনুরণিত হচ্ছিল। ক্যাসেটের শেষ দিকে তানিয়া ফিসফিস করে বলেছিল, আকাশ, নিপা, আমার আলমারির সেই পুরনো ডায়েরিটার শেষ কভারের ভেতর একটা ছোট্ট নকশা আছে। ওটা কোনো সাধারণ নকশা নয়, ওটা আমাদের পৈতৃক বিটার সেই হারিয়ে যাওয়া মন্দিরের চাবি কোথায় আছে তার ইঙ্গিতজ্ঞ। আকাশ আর নীলু দ্রুত সেই ডায়েরিটা নিয়ে বসল। ডায়েরির পেছনের কভারটা সাবধানে খুলতেই বেরিয়ে এল একটা হাতে আঁকা মানচিত্র। তানিয়া লিখেছিল, তাদের দাদামশাইয়ের আমলে সেই মন্দিরে কিছু পারিবারিক সম্পদ লুকানো ছিল, যা তানিয়া চেয়েছিল গ্রামের মানুষের কল্যাণে ব্যয় করতে। আকাশ নীলুর চোখের দিকে তাকিয়ে বলল, নীলু, তানিয়া আমাদের শুধু দায়িত্ব দেয়নি, সে আমাদের হাতে একটা বিশাল বড় আমানত দিয়ে গেছে। আমাদের সেই মন্দিরটা খুঁজে বের করতে হবে। পরদিন ভোরেই আকাশ আর নীলু গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলটা এখন লতাগুল্মে ঢাকা, কিন্তু মানচিত্র অনুযায়ী মন্দিরটা সেখানেই থাকার কথা। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি প্রাচীন শিব মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেল। মন্দিরের এক কোণে একটি পাথরের নিচে সেই রহস্যময় সিন্দুকটি পাওয়া গেল। সিন্দুকটি খুলতেই আকাশ আর নীলু অবাক। সেখানে ছিল প্রচুর পুরনো মোহর আর কিছু দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি। তানিয়া চিরকুটে লিখেছিল, এই সম্পদ দিয়ে তোমরা একটি হাসপাতাল তৈরি করো, যেখানে গরিব মানুষরা বিনা মূল্যে চিকিৎসা পাবে। আকাশ নীলুর হাত শক্ত করে ধরল। ও বুঝল, তানিয়া আসলে মরেনি, সে তার কর্মের মাধ্যমে অমর হয়ে থাকতে চেয়েছে। মন্দিরের সেই গুপ্তধন পাওয়ার পর গ্রামে হইচই পড়ে গেল। কিন্তু আকাশ আর নীলু অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই সম্পদগুলো সরকারের ট্রাস্টে জমা দিয়ে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের কাজ শুরু করল। হাসপাতালের নাম দেওয়া হল তানিয়া মেমোরিয়াল চ্যারিটেবল হসপিটাল। নীলু এখন আর কেবল শিক্ষক বা ট্রেনার নয়, সে এখন এই বিশাল প্রকল্পের প্রধান তদারককারী। আকাশ তার শহরের সব ব্যবসা গুটিয়ে পাকাপাকিভাবে গ্রামেই থিতু হল। একদিন বিকেলে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় নীলু দেখল একদল ছোট বাচ্চা তানিয়ার ছবির সামনে ফুল দিচ্ছে। নীলুর মনে পড়ে গেল তানিয়া আপার সেই কথা, নিপা, তুই যখন বড় হবি তখন দেখবি মায়া কখনো শেষ হয় না, ওটা শুধু রূপ বদলায়। আজ নীলু অনুভব করছে সেই মায়ার শক্তি। আকাশ পাশে এসে দাঁড়িয়ে বলল, নীলু, আজ যদি তানিয়া বেঁচে থাকত, ও হয়তো আমাদের এই সাফল্য দেখে সবচেয়ে বেশি খুশি হতো। নীলু আকাশের কাঁধে মাথা রেখে বলল, দিদি তো আমাদের মাঝেই আছে আকাশ সাহেব। এই যে মানুষগুলোর মুখে হাসি, এটাই তো দিদির উপস্থিতি। হঠাৎ করেই আকাশ পকেট থেকে একটি ছোট ডায়েরি বের করল, যা সে তানিয়ার পুরনো ট্রাঙ্ক থেকে পেয়েছিল কিন্তু কাউকে দেখায়নি।
ডায়েরিতে তানিয়া তার জীবনের এক গোপন ইচ্ছার কথা লিখেছিল। সে চেয়েছিল তার মৃত্যুর পর তার প্রিয় সাদা গোলাপের বাগানে যেন একটি ছোট পাঠাগার করা হয়। আকাশ নীলুকে বলল, নীলু, হাসপাতালের কাজ শেষ হলেই আমরা তানিয়ার সেই শেষ ইচ্ছাটিও পূরণ করব। কি মায়ার শিকল আজ কেবল একটি পরিবারের গণ্ডি পেরিয়ে পুরো গ্রামের মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়েছে। আকাশ আর নীলুর এই নিঃস্বার্থ পথচলা এখন এক নতুন ইতিহাসের সূচনা করছে। পরের পর্বের জন্য উচ্চলক্ষ লিখুন। হাসপাতাল নির্মাণের কাজ যখন প্রায় শেষের পথে, তখন আকাশ আর নীলু মিলে তানিয়ার সেই শেষ ইচ্ছা, সাদা গোলাপের বাগানে পাঠাগার তৈরির কাজে হাত দিল। পাঠাগারটির নাম রাখা হল তানিয়ার পাঠশালা। সেখানে কেবল বই নয়, তানিয়ার ব্যবহার করা কলম, চশমা আর সেই বিখ্যাত নীল ডায়েরিগুলো কাচের বাক্সে সংরক্ষণ করা হল। নীলু প্রতিদিন বিকেলে সেখানে গ্রামের শিশুদের গল্প পড়ে শোনায়। তানিয়ার সেই মায়াবী স্মৃতিগুলো এখন পুরো গ্রামের ছোট ছোট মনে স্বপ্নের বীজ বুনে দিচ্ছে। একদিন পাঠাগারে বসে গুছিয়ে রাখার সময় নীলু একটি পুরনো খাম খুঁজে পেল যা তানিয়ার বিয়ের নথিপত্রের সাথে ছিল। খামটি খুলতেই নীলুর হাত কাঁপতে লাগল। সেখানে তানিয়ার নিজের হাতের লেখা একটি অসম্পূর্ণ কবিতা ছিল, যাতে সে লিখেছিল, আকাশ, আমি জানি আমি এক কুয়াশা, যে রোদে মিলিয়ে যাবে, কিন্তু আমার নিপা হল সেই সূর্যমুখী, যে তোমার দিকে মুখ করে হাসবে। নীলু বুঝতে পারল, তানিয়া জানত আকাশ আর নীলু একে অপরের পরিপূরক। তাই সে নিজে আড়ালে গিয়ে তাদের মিলনের পথ প্রশস্ত করে দিয়ে গেছে। আকাশ তখন বাগানের মালিকে নিয়ে নতুন কিছু চারা রোপণ করছিল। নীলু দৌড়ে গিয়ে আকাশকে সেই কবিতাটি দেখাল। আকাশ কবিতাটি পরে অনেকক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। ও শান্ত স্বরে বলল, নীলু, তানিয়া আমাদের কেবল এক করেনি, ও আমাদের জীবনের মানেটাই বদলে দিয়েছে। আজ আমাদের এই প্রাচুর্য, এই হাসপাতাল, এই পাঠাগার, সবই তো ওর ত্যাগের ফসল। ও আকাশ নীলুর হাত ধরে সেই প্রিয় সাদা গোলাপ গাছটির নিচে দাঁড়াল। ওরা দুজনেই অনুভব করল, তানিয়া যেন বাতাসের শো শো শব্দে ফিসফিস করে বলছে, তোমরা সুখী হওই। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল। হাসপাতালের উদ্বোধন আর তানিয়ার মৃত্যুবার্ষিকী একই দিনে পালন করার সিদ্ধান্ত নীল আকাশ আর নীলু। পুরো গ্রাম আজ সেজেছে এক বিষণ্ণ কিন্তু সুন্দর সাজে। হাসপাতালের নামফলক থেকে পর্দা সরাতেই সবার চোখে জল চলে এল। তানিয়ার হাসিভরা বিশাল একটি পোর্ট্রেট প্রবেশপথেই রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নীলু যখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলছিল, তখন তার কণ্ঠ আবেগজড়িত হয়ে এল। ও বলল, তানিয়া আপা আজ এখানে সশরীরে নেই, কিন্তু এই হাসপাতালের প্রতিটি ইটে তার মমতা মিশে আছে। অনুষ্ঠান শেষে আকাশ আর নীলু নির্জনে তানিয়ার প্রিয় সেই পুকুরঘাটে গিয়ে বসল। আকাশ নীলুর হাতে একটি ছোট প্যাকেট দিল। প্যাকেটটি খুলতেই নীলু দেখল সেখানে তানিয়ার সেই হারিয়ে যাওয়া দুলজোড়া, যা তানিয়া মেলায় হারিয়েছিল আর আকাশ অনেক খুঁজে উদ্ধার করেছিল। আকাশ বলল, নীলু, এই দুলজোড়া তানিয়ার সবচেয়ে প্রিয় ছিল। আজ আমি এগুলো তোমাকে দিচ্ছি, কারণ তুমি এখন তানিয়ার সেই অসম্পূর্ণ স্বপ্নের উত্তরাধিকারী। নীলু দুলজোড়া কানে পড়ে পুকুরের স্থির জলে নিজের প্রতিফলন দেখল। ওর মনে হল তানিয়া নিজেই যেন ওর পাশে বসে হাসছে। রাতের নিস্তব্ধতায় আকাশ আর নীলু দুজনে মিলে তানিয়ার সেই নীল ডায়েরির শেষ পাতাটি ছিঁড়ে ফেল, যেখানে তানিয়া তার দুঃখের কথা লিখেছিল। আকাশ বলল, আজ থেকে তানিয়ার ডায়েরিতে শুধু সুখের কথা থাকবে। ওরা দুজনেই জানত, আগামী দিনগুলো হবে তানিয়ার আদর্শে গড়া এক নতুন পৃথিবী। মায়ের শিকল আজ আর কোনো যন্ত্রণার বন্ধন নয়, এ এক অবিনশ্বর আর পবিত্র প্রেমের প্রতীক। আকাশ নীলুর হাতটি শক্ত করে ধরে বলল, আগামীকাল থেকে আমাদের এক নতুন যাত্রা শুরু হবে নীলুগু। তানিয়ার স্মৃতিতে নির্মিত হাসপাতালের সেই বিশাল প্রাঙ্গণে আজ এক অদ্ভুত নীরবতা। আকাশ আর নীলু দাঁড়িয়ে আছে সেই শ্বেতপাথরের ফলকটির সামনে, যেখানে খোদাই করা আছে, মায়া কখনো মরে না, শুধু রূপ বদলায়। নীলু আজ তার কানে পড়েছে তানিয়ার সেই হারিয়ে যাওয়া দুলজোড়া। সকালের নরম রোদে দুল দুটো চিকচিক করছে, যেন তানিয়া নিজেই নীলুর কানে কানে কোনো গোপন কথা বলছে। আকাশ নীলুর হাত ধরে সেই দিঘির পাড়ে নিয়ে এল, যেখানে তানিয়া শেষবার আকাশের কাছে তার নিপাকে আগলে রাখার প্রতিশ্রুতি নিয়েছিল। আকাশ পকেট থেকে একটি ছোট মাটির প্রদীপ বের করল। ওটা জ্বালিয়ে নীলু ধীর পায়ে জলের কিনারে রাখল। প্রদীপের শিখাটা কাঁপছিল, কিন্তু নিভে গেল না। আকাশ মৃদুস্বরে বলল, নীলু, তানিয়া আমাদের যে শিকলে বেঁধেছিল, আজ আমি বুঝতে পারছি সেটা কোনো বন্ধন ছিল না, ওটা ছিল এক মুক্ত আকাশ। ও নিজে মেঘ হয়ে সরে গেছে যাতে আমরা দুজনে মিলে রামধনু হতে পারি। নীলু আকাশের চোখের দিকে তাকাল। সেই চোখে আজ আর কোনো অপরাধবোধ নেই, নেই কোনো পুরনো ক্ষত। নীলু দেখল দূরে আশ্রমের ছোট ছোট ছেলেমেয়েরা হাসিমুখে স্কুলে যাচ্ছে, তানিয়ার স্কুলে।
ওদের কলকাকলিতে যেন তানিয়ার সেই প্রাণোচ্ছল হাসিটাই ফিরে এসেছে। নীলু আকাশের কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজল। ও অনুভব করল, তানিয়া আপা এখন কোনো ডায়েরির পাতায় বা ছবির ফ্রেমে বন্দী নেই। সে মিশে আছে এই মাটির গন্ধে, এই বাতাসের শিহরণে আর ওদের দুজনের হৃৎস্পন্দনে। হঠাৎ এক ঝলক দমকা হাওয়ায় বাগানের সাদা গোলাপের পাপড়িগুলো ঝরে পড়ল ওদের পায়ের কাছে। আকাশ আর নীলু একে অপরের হাতটি আরও শক্ত করে ধরল। তাদের এই পথচলা এখন আর কেবল নিজেদের জন্য নয়, তানিয়ার রেখে যাওয়া হাজারো স্বপ্নের জন্য। মায়ের সেই অদৃশ্য শিকল আজ এক পবিত্র জ্যোতিতে রূপান্তরিত হয়েছে, যা চিরকাল তাদের পথ দেখাবে। একসময় যে মেলা তাদের আলাদা করেছিল, আজ সেই মায়ের বাঁধনই তাদের এক অবিনশ্বর প্রেমে একীভূত করে দিল। সমাপ্ত। অনুভূতির অজানায় ভাসতে হলে পাড়ি দিতে হবে এই কথার সমুদ্র। আমাদের প্রতিটি পর্বের সাথী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার শিখলে জুড়ে থাকুন গো।